কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে পর্ব 30। 1954 সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গে যে স্মরণীয় ঘটনা ঘটেছিল এখানে তার উল্লেখ করা প্রয়োজন। এই মাসে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ডাকে কয়েকটি আশু ও জরুরি দাবির সমর্থনে পশ্চিমবঙ্গে 18,000 মাধ্যমিক শিক্ষক প্রত্যক্ষ সংগ্রামের রাস্তায় নামতে বাধ্য হন। এটাই ছিল স্বাধীনতা পরবর্তীকালে পশ্চিমবঙ্গের শিক্ষকদের দাবি আদায়ের জন্য প্রথম ঐক্যবদ্ধ আন্দোলন। শিক্ষকদের এই সংগ্রামের কাহিনীর কিছুটা বিস্তারিত বিবরণ দেওয়া প্রয়োজন। আমরা তখন বিধানসভায় প্রধান বিরোধী গ্রুপ এবং আমি সেই প্রধান বিরোধী গ্রুপের নেতা। তাছাড়া আমি তখন আমাদের পার্টির পশ্চিমবঙ্গ প্রাদেশিক কমিটির সম্পাদকও ছিলাম। শিক্ষকদের অনেকগুলি দাবি ছিল, কিন্তু এই মুহূর্তের মুখ্য দাবি ছিল মাধ্যমিক শিক্ষা বোর্ডের সুপারিশ অনুযায়ী 35 টাকা মহার্ঘ ভাতা এবং 73 টাকা থেকে 180 টাকা পর্যন্ত বেতন। মনে রাখতে হবে, মাধ্যমিক শিক্ষা বোর্ড একটি আধা সরকারি সংস্থা, যার মধ্যে সরকারের প্রতিনিধিরাও ছিলেন। কয়েক মাস আগে এবিটিএ তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের কাছে শিক্ষকদের দাবি সনদ পেশ করে। তখন এবিটিএর সভাপতি ছিলেন প্রবীণ শিক্ষক মনোরঞ্জন সেনগুপ্ত এবং সাধারণ সম্পাদক সত্যপ্রিয় রায়। আর যারা সমিতির নেতা ও নেত্রী ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অনিলা দেবী। ডাক্তার বিধানচন্দ্র রায় শিক্ষকদের স্মারকলিপির উপর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। বিধানসভায় বিরোধী পক্ষের তরফ থেকে আমরা কয়েকজন ডাক্তার রায়ের সঙ্গে দেখা করি এবং তাকে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে বলি। ডাক্তার রায় অবশেষে দেখা করতে রাজি হলেন, কিন্তু এই বৈঠকে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। মুখ্যমন্ত্রী বেতন ও মহার্ঘ ভাতা কিছু বাড়াতে রাজি হন, কিন্তু মাধ্যমিক শিক্ষা বোর্ডের সুপারিশ কার্যকর করার দাবি প্রত্যাখ্যান করেন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের 18,000 মাধ্যমিক শিক্ষক প্রত্যক্ষ আন্দোলনের অর্থাৎ লাগাতার ধর্মঘটের প্রস্তুতি চালাতে থাকেন। এবিটিএর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় 9ই ফেব্রুয়ারির মধ্যে ন্যূনতম দাবি যদি সরকার গ্রহণ না করে তাহলে 10ই ফেব্রুয়ারি থেকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করবেন। প্রত্যক্ষ আন্দোলনের ব্যাপক প্রস্তুতিও শুরু হয়ে যায়। আমাদের পার্টির পশ্চিমবঙ্গ কমিটি, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এসইউসি সহ সমস্ত রাজনৈতিক দল, বিভিন্ন ট্রেড ইউনিয়ন, কৃষক, ছাত্র ও যুব সংগঠন মাধ্যমিক শিক্ষকদের প্রত্যক্ষ আন্দোলনের সমর্থনে এগিয়ে আসে। 31শে জানুয়ারি কলকাতার ময়দানে অনুষ্ঠিত শিক্ষক, ছাত্র ও জনসাধারণের এক মিলিত সভায় বিভিন্ন শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘোষণা করেন, শিক্ষকদের বাঁচার দাবি, শিক্ষার দাবি হল সমগ্র জাতির দাবি। 10ই ফেব্রুয়ারির আগে পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমিক শিক্ষকদের অতি সামান্য দাবিটুকু যদি গ্রহণ না করে তবে সমগ্র জাতি শিক্ষকদের পিছনে এসে দাঁড়িয়ে সরকারকে এ দাবি মানতে বাধ্য করবে। এই সভার শেষে শিক্ষক, ছাত্র ও জনসাধারণের এক অভূতপূর্ব শোভাযাত্রা শিক্ষার দাবিতে কলকাতার রাস্তা পরিক্রমা করে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির এবিটিএ উদ্যোগে অনুষ্ঠিত এই জনসভায় কলকাতার বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকা এসে সমবেত হন। কলকাতার বাইরে থেকেও অনেক শিক্ষক শিক্ষিকা আসেন। কমিউনিস্ট পার্টির পক্ষে অধ্যাপক হীরেন মুখার্জি, বঙ্গীয় প্রাদেশিক ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি সত্যপ্রিয় ব্যানার্জি এবং আরও অনেকে মাধ্যমিক শিক্ষকদের দাবির সমর্থনে ভাষণ দেন। পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র সংগঠনকে নিয়ে গঠিত শিক্ষা সংকট প্রতিরোধ কমিটির ছাত্র প্রতিনিধি, যুব সংগঠনের প্রতিনিধি ও যুব সমাজের পক্ষ থেকে শিক্ষকদের আসন্ন সংগ্রামের সমর্থনে ঘোষণা করা হয় যে শিক্ষা খাতে শতকরা 23% বরাদ্দের দাবিতে ও শিক্ষকদের দাবির সমর্থনে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ 10ই ফেব্রুয়ারি ধর্মঘট করবেন। এই রিপোর্ট ও সংবাদগুলি আমাদের পার্টির তৎকালীন মুখপত্র স্বাধীনতা থেকে সংগৃহীত।
নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ধর্মঘট এড়ানোর জন্য এবং দাবির সুষ্ঠু মীমাংসার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছে। আমিও শিক্ষকদের এই প্রচেষ্টায় সর্বতোভাবে সাহায্য দানের চেষ্টা করেছি। 4 ফেব্রুয়ারি মাধ্যমিক শিক্ষা বোর্ডের সরকারি সদস্য ও শিক্ষক সদস্যদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রী ডাক্তার রায় জানান, মাধ্যমিক শিক্ষকদের জন্য বোর্ডের অনুমোদিত বেতনের হার ও মহার্ঘ ভাতা পশ্চিমবঙ্গ সরকার মানবে না। ইতিপূর্বে মুখ্যমন্ত্রী যে বেতনের হারের প্রস্তাব করেছিলেন তা পুনর্বিবেচনা করতে তিনি অসম্মত হন। ইতিমধ্যে 10 ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতির কর্মসূচি রূপায়ণের জন্য ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে যায়। মিটিং, মিছিল, বৈঠক ইত্যাদি চলতে থাকে। কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে গঠিত সর্বদলীয় কমিটি 12 ফেব্রুয়ারি সমগ্র পশ্চিমবঙ্গে হরতাল পালনের আহ্বান জানায়। 10 ফেব্রুয়ারি সমগ্র পশ্চিমবঙ্গে ঐক্যবদ্ধ মাধ্যমিক শিক্ষকদের ঐতিহাসিক ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের সমর্থনে ছাত্রছাত্রী ও সর্বশ্রেণীর মানুষ এগিয়ে আসেন। প্ররোচনা সৃষ্টির সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিয়ে শিক্ষক শিক্ষিকারা ধর্মঘট সফল করেন। বিশুদ্ধানন্দ সরস্বতী বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক প্রহৃত হন। উইমেন্স কলেজের সম্মুখে পুলিশ 6 জন শিক্ষককে গ্রেপ্তার করে। সারা কলকাতায় প্রায় 43টি বিদ্যালয় কর্তৃপক্ষ বন্ধ করে দেন। অভূতপূর্ব ও সফল ধর্মঘটে কংগ্রেস সরকার আতঙ্ক বোধ করে ক্ষিপ্ত হয়ে ওঠে। 11 ফেব্রুয়ারি ধর্মঘটী শিক্ষকরা মিছিল করে মহাকরণের দিকে এগোতে থাকলে পুলিশ তাদের গতিরোধ করে। তখন শিক্ষকরা রাজভবনের সামনে সারা রাত ধরে অবস্থান শুরু করেন। এবিটির সাধারণ সম্পাদক সত্যপ্রিয় রায় ঘোষণা করেন, দাবি না মানা পর্যন্ত অবস্থান চলতে থাকবে। অবস্থানরত শিক্ষকদের সমর্থন জানানোর জন্য, তাদের প্রতি সংহতি জ্ঞাপনের জন্য অন্যান্যদের মতো আমিও রাজভবনের সামনে গেছি, শিক্ষকদের কাছে বক্তব্য রেখেছি। অবস্থানরত শিক্ষকদের সমর্থনে সর্বস্তরের মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। হাজার হাজার মানুষ শিক্ষকদের প্রতি সংহতি জ্ঞাপনের জন্য রাজভবনের কাছে যান। পরের দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারি শিক্ষকদের দাবির সমর্থনে পশ্চিমবঙ্গের গ্রাম ও শহরে ব্যাপক হরতাল পালিত হয়। কলকাতার স্কুল কলেজের ছাত্রদের ধর্মঘট অব্যাহত থাকে। 11 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষকদের লাগাতার অবস্থান চলে। শিক্ষক ধর্মঘটে জনসাধারণের বিপুল সমর্থনে ভীত কংগ্রেস সরকার ক্ষিপ্ত আচরণ শুরু করে। রাজপথে শিক্ষক শিক্ষিকাদের গ্রেপ্তার চলে। এদিন 14 ফেব্রুয়ারি গভীর রাতে অবস্থানরত শিক্ষক শিক্ষিকাদের গ্রেপ্তার করা হয়, তাদের শিবির ভেঙে দেওয়া হয়। কলকাতা ও হাওড়ায় ব্যাপক তল্লাশি চালানো হয়। কয়েকজন এমএলএকেও পুলিশ গ্রেপ্তার করে। 15 ফেব্রুয়ারি বিধানমণ্ডলী অধিবেশন শুরু হয়। আমরা বিরোধীরা সিদ্ধান্ত গ্রহণ করি ওই দিন বিধানসভা ও বিধান পরিষদের যুক্ত অধিবেশনে রাজ্যপালের ভাষণের সময় শিক্ষকদের উপর আক্রমণের প্রতিবাদে আমরা ওয়াকআউট করব। রাজ্যপাল ভাষণ দিতে উঠলে আমরা কিছুক্ষণ বাধা দিই এবং পরে সবাই একসঙ্গে ওয়াকআউট করি। সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষক শিক্ষিকাদের উপর নিপীড়নের প্রতিবাদে বিধানসভা ভবনে গণমিছিল নিয়ে যাওয়া হবে। এই সিদ্ধান্ত প্রচারিত হওয়ার পর সরকার আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। 16 ফেব্রুয়ারি গণমিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু ওই দিন ভোরবেলা পুলিশ ব্যাপক তল্লাশি ও গ্রেপ্তার শুরু করে। 16 ফেব্রুয়ারি ভোরবেলা খবর পাওয়া গেল শ্রীমতী মণিকুন্তলা সেন, সত্যপ্রিয় রায়, অনিলা দেবী, জ্যোতিষ জোয়ারদার, শৈলেন রায় এবং ডক্টর কানাই ভট্টাচার্য প্রমুখ নেতৃবৃন্দকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমি সেদিন আমার হিন্দুস্তান পার্কের বাড়িতে ছিলাম না, ছিলাম আমার শ্বশুর বাড়িতে। পুলিশ আমাকে গ্রেপ্তার করার জন্য হিন্দুস্তান পার্কের বাড়িতে গিয়েছিল। আমাকে সেখানে না পেয়ে ফিরে যায়। এ খবর আমাকে দিলেন আমাদের পার্টির প্রাদেশিক দপ্তরের একজন কমরেড। এই কমরেডের কাছ থেকেই ব্যাপক গ্রেপ্তার ও তল্লাশির খবর পেলাম। বিধানসভা অভিযান বানচাল করার জন্যই কংগ্রেস সরকার ব্যাপক গ্রেপ্তারের আশ্রয় নিয়েছিল। আমি আরও জানতে পারলাম অন্তত 400 শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য গণ আন্দোলনের কর্মীকে 16 ফেব্রুয়ারি
ভোরবেলা গ্রেপ্তার করা হয়েছে। খবর পাওয়ার পরই আমি স্থির করলাম আমার পক্ষে এখনই ধরা দেওয়া উচিত হবে না। শিক্ষক ও গণ আন্দোলনের কর্মীদের উপর ব্যাপক আক্রমণের ঘটনাগুলি বিধানসভায় তুলে ধরতে হবে। এটা করার আগে ধরা দেওয়াটা ভুল হবে। তখনই আমি তৈরি হয়ে ট্যাক্সি করে এক বন্ধুর বাড়িতে চলে গেলাম। সেদিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি বিধানসভার বৈঠক ছিল। পার্টির প্রাদেশিক কমিটির যেসব সদস্য বাইরে ছিলেন তাদের কাছে আমার ধরা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলাম। কিভাবে গ্রেপ্তার এড়িয়ে বিধানসভায় পুলিশি নিপীড়নের ঘটনাগুলি তোলা যায় সে সম্পর্কে মোটামুটি একটি কৌশল স্থির করে ফেললাম। কৌশল কার্যকর হবে কিনা তা আমি জানতাম না, তবুও চেষ্টা করে দেখার সিদ্ধান্ত নিলাম। সেই বন্ধুর বাড়ি থেকে তার একটি মোটর গাড়িতে স্বাভাবিকভাবে ওই দিন আমি বিধানসভা অভিমুখে রওনা হলাম। বিধানসভা ভবন কমপ্লেক্সের চারপাশে রাইফেলধারী উর্দি পরা পুলিশ বাহিনী এবং সাদা পোশাকের অনেক গোয়েন্দা পুলিশ আমি দেখলাম, কিন্তু তার মধ্যেই আমি সভা ভবনের প্রধান ফটক দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। সাদা পোশাকের পুলিশ বাহিনী ভাবতেই পারেনি আমি এইভাবে বিধানসভা কমপ্লেক্সে ঢুকে পড়ব। বুঝতে পারলে তারা আরও সতর্ক দৃষ্টি রেখে আমাকে গ্রেপ্তার করতে পারত। পরে ভেতরের সাদা পোশাকের গোয়েন্দা পুলিশের লোকেরা আমাকে দেখে খবর পাঠিয়ে দেয়। শুরু হয় গোয়েন্দা পুলিশের ছোটাছুটি। বিধানসভার অধিবেশন চলতে থাকার সময় একজন বিধায়ককে সভাভবনের কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করা যায় কিনা তা নিয়ে উচ্চ মহলে শলা পরামর্শ শুরু হয়ে যায়। তবে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী উক্ত চরম ব্যবস্থা গ্রহণ না করার সিদ্ধান্ত নেন। আমি জানতে পারলাম সভার অধিবেশন মুলতবির পর আমি কমপ্লেক্স থেকে বেরিয়ে এলে আমাকে গ্রেপ্তার করা হবে। এখানে আরও একটি কথাও জানিয়ে রাখা প্রয়োজন। আমরা স্থির করি ধর্মঘটী শিক্ষক শিক্ষিকা এবং গণ আন্দোলনের কর্মীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে 16ই ফেব্রুয়ারি বিধানসভায় শান্তিপূর্ণ গণ অভিযানের যে সিদ্ধান্ত ছিল তার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ গণ অভিযান হবে। ডাক্তার রায়ের কংগ্রেস সরকার বিধানসভার চতুর্দিকে 144 ধারা জারি করে দেয়। বিধানসভাকে ঘিরে এলাকাগুলি সশস্ত্র শিবিরে পরিণত করা হয়। গণ অভিযান পণ্ড করার জন্য লাঠি, রাইফেল এবং কাঁদানে গ্যাস নিয়ে পুলিশ বাহিনী প্রস্তুত থাকে। এদিন বিধানসভার প্রশ্নোত্তরের পরেই অধ্যক্ষ শৈল মুখার্জির অনুমতি নিয়ে আমি স্বাধিকারের প্রশ্ন উত্থাপন করি। অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমি বলি, আজ ভোর 4টের সময় তল্লাশির একটি পরোয়ানা নিয়ে পুলিশ আমার বাড়িতে হামলা করে। পুলিশ আমাকে নিবর্তনমূলক আটক আইনে গ্রেপ্তার করার জন্য একটি পরোয়ানা সঙ্গে নিয়ে যায়। অবশ্যই এ ধরনের ঘটনা এই প্রথম নয়। আমার সৌভাগ্য এবং সরকারের দুর্ভাগ্য, গতকাল আমি আমার নিজের বাড়িতে ছিলাম না, তাই পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারেনি। আমি জানি আজকের অধিবেশন শেষ হওয়ার পরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাকে নিবর্তনমূলক আটক আইনে গ্রেপ্তার করা হবে। অধ্যক্ষ, এই সভাগৃহে? আমি না, যখন আমি সভাগৃহ ত্যাগ করব। আপনি জানেন শ্রীমতী মণিকুন্তলা সেন, ডক্টর কানাইলাল ভট্টাচার্য এবং জ্যোতিষ জোয়ারদারকে একই আইনে অর্থাৎ নিবর্তনমূলক আটক আইনে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিস্থিতিতে কয়েকদিনের জন্য বিধানসভা কমপ্লেক্সের মধ্যে সভাগৃহে আশ্রয় নেওয়ার অনুমতি আপনার কাছে আমি চাইছি। এটা বাজেট অধিবেশন। বিধায়ক হিসাবে জনগণের প্রতি এবং আমার নির্বাচনী এলাকার প্রতি আমি কর্তব্য পালন করতে চাই। যতদিন আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহৃত না হচ্ছে ততদিন যাতে আমি এখানে থাকতে পারি তার জন্য আপনি অনুমতি দেবেন বলে আমি আশা করি। অধ্যক্ষ, আমি মাননীয় সদস্যদের আশ্বাস দিতে পারি এই সভাগৃহ অধ্যক্ষের নয়, সদস্যদের। অন্য সদস্যদের যে অধিকার আছে আপনারও সে অধিকার আছে। যদি কোনো সদস্য আমার আশ্রয় চান তাহলে তিনি গ্রেপ্তারের হাত থেকে নিরাপদ থাকবেন। অধ্যক্ষের এই রুলিং কংগ্রেস সরকার এবং কংগ্রেস পার্টির নেতাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে। আমি শুনেছি এই ধরনের রুলিং দেওয়ার জন্য ডাক্তার বিধানচন্দ্র রায় অধ্যক্ষ শৈল মুখার্জিকে তিরস্কার করেছিলেন। আমাকে এই অবস্থায় বিধানসভা কমপ্লেক্সে গ্রেপ্তার করা যায় কি না সে সম্পর্কে আইনগত অভিমত গ্রহণের জন্য
ডাক্তার রায় তৎকালীন অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠান। এ খবর আমাদের প্রয়াত পার্টি নেতা ও বিধায়ক বঙ্কিম মুখার্জি সংগ্রহ করেছিলেন। অ্যাডভোকেট জেনারেল ডাক্তার রায়কে বলেন, আইন অনুযায়ী জ্যোতি বসুর কোনো নিরাপত্তা নেই, তাকে গ্রেপ্তারের ক্ষমতা সরকারের আছে, তবে এখন এই ক্ষমতা প্রয়োগ না করার পরামর্শ তিনি দেন। যাই হোক, 16ই ফেব্রুয়ারি থেকে সম্ভবত 7 দিন আমি বিধানসভা ভবনেই আশ্রয় নিয়েছিলাম। বাড়ি থেকে এবং আমাদের বন্ধুদের কাছ থেকে খাবার আসতো। আমি যে কদিন বিধানসভা ভবনে আশ্রয় নিয়েছিলাম সে কদিন সাদা পোশাকের এবং উর্দি পরা পুলিশ বাহিনী সমগ্র ভবনটি ঘিরে থাকে, পাছে আমি পালিয়ে যাই সেই ভয়ে। 16ই ফেব্রুয়ারি বিকেলে পুলিশের সাজ সাজ রব শোনা গেল। শিক্ষকদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাদের দাবির সমর্থনে বিরোধী দলের উদ্যোগে ও নেতৃত্বে 40,000 নাগরিকের এক বিশাল মিছিল বিধানসভা ভবনের সামনে উপস্থিত হলে পুলিশ তার গতিরোধ করে। মিছিলকারীরা শান্তিপূর্ণভাবে 144 ধারা ভঙ্গের চেষ্টা করলে পুলিশের আক্রমণ শুরু হয়। প্রথমে মিছিলের নেতৃত্ব দানকারীদের অর্থাৎ কমিউনিস্ট পার্টির অম্বিকা চক্রবর্তী, এসইউসির সুবোধ ব্যানার্জি প্রমুখ গ্রেপ্তার করা হয়। তারপর মিছিলকারীদের উপর পুলিশ নির্বিচারে লাঠি, গুলি ও কাঁদানে গ্যাস প্রয়োগ শুরু করে। আমি এবং আমার কয়েকজন সহকর্মী ও বিরোধী দলসমূহের নেতাদের নিয়ে পুলিশের উন্মত্ত আচরণ লক্ষ্য করি। বিধানসভা ভবনের সামনেই এই ঘটনা ঘটে। বিধানসভা ভবনের সামনে পুলিশের উন্মত্ত গুলিতে 6 জন নিহত এবং 157 জন আহত হন। কংগ্রেস সরকার সমগ্র কলকাতায় 144 ধারা জারি করে। সারা কলকাতায় বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। 17ই ফেব্রুয়ারি কলকাতায় মিলিটারি ও পুলিশের উন্মত্ত আচরণ অব্যাহত থাকে। এদিনও গুলি চলে, 160 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃত নেতাদের মুক্তির দাবিতে রাস্তায় রাস্তায় ও পাড়ায় পাড়ায় বিক্ষোভ প্রদর্শিত হয়। বিক্ষুব্ধ মানুষ রাস্তায় রাস্তায় ব্যারিকেড তৈরি করেন। 17ই ফেব্রুয়ারি বিধানসভায় প্রত্যেকটি বিরোধী গ্রুপের নেতা মুলতবি প্রস্তাব উত্থাপন করেন। অধ্যক্ষ আমার মুলতবি প্রস্তাব গ্রহণ করেন। 1952 সালে বিধানসভা গঠিত হওয়ার পর এই প্রথম অধ্যক্ষ মুলতবি প্রস্তাব উত্থাপনে অনুমতি দিলেন। 19শে ফেব্রুয়ারি কলকাতায় যে গুলি চলে তার নিন্দা করা হয় আমার মুলতবি প্রস্তাবে। আমার মুলতবি প্রস্তাবের সমর্থনে বিরোধী দলসমূহের সমস্ত নেতাই বক্তব্য রাখেন। মুলতবি প্রস্তাবের উপর ভাষণ শেষে আমি কংগ্রেস সদস্যদের কাছে এই আবেদন জানাই, এমন পরিস্থিতি সৃষ্টি করা হোক যাতে শিক্ষকরা মুক্তি পান এবং তাদের দাবির একটা সুষ্ঠু মীমাংসা হয়। যে কদিন পুলিশের দমন পীড়ন চলেছে সে কদিন বিধানসভার ভেতরেও বিরোধীরা তাদের ভূমিকা পালন করেছেন। বাজেটের উপর সাধারণ আলোচনা শেষ হওয়ার পর আমাদের পার্টি সিদ্ধান্ত নেয় এখন আমাকে বিধানসভা ভবন থেকে বেরিয়ে আসতে হবে, কারণ যে উদ্দেশ্যে আমি সভা ভবনে আশ্রয় নিয়েছিলাম তা সফল হয়েছে। তখনও আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আমি ডাক্তার নারায়ণ রায়ের গাড়িতে চড়ে বেরিয়ে চলে যাই। ময়দানের কাছে রেড রোডে পুলিশের কয়েকটি জিপ ও মোটর গাড়ি আমাদের গাড়ি ঘেরাও করে। পুলিশ আমাকে বলে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। আমাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়ে জেলখানায় পাঠিয়ে দেয়। যতদূর মনে আছে আমি 7 দিন জেলখানায় বিনা বিচারে আটক ছিলাম। তারপর অন্যান্য বন্দীদের সঙ্গে আমাকেও মুক্তি দেওয়া হয়। 21শে ফেব্রুয়ারি শিক্ষকদের 12 দিনব্যাপী কর্মবিরতির অবসান ঘটে। মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় সমস্ত শিক্ষক ও সত্যাগ্রহী বন্দীদের মুক্তি দেন। মাধ্যমিক শিক্ষকদের এই গৌরবোজ্জ্বল আন্দোলন ব্যর্থ হয়নি। সবগুলি দাবি না মিটলেও তারা বেশ কিছু সংখ্যক দাবি সরকারের অনিচ্ছুক হাত থেকে আদায়ে সক্ষম হয়েছিলেন। আমাদের পার্টি এই সংগ্রামের সমর্থনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। মাধ্যমিক শিক্ষকদের 1954 ফেব্রুয়ারি আন্দোলনের কাহিনী ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।